নমস্কার। গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠান নিয়ে আমরা আবার এসেছি একটা নতুন পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রতবাবু। দেবব্রতবাবুর সাথে যখনই গানের কথা নিয়ে আমরা নানান রকম কথা বলি বা আড্ডা দিতে বসি, তখন নানান রকম এমন তথ্য উনি আমাদের দেন যে তথ্যগুলো আমাদের অজানা। আপনারা হয়তো কেউ কেউ জানেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি অন্তত কথা বলে দেখেছি যে অনেক তথ্যই আমার অজানা। এই অনুষ্ঠানটা কেমন লাগছে এটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এবং আজকের এই পর্বে একটা এমন বিষয় আমি দেবব্রতবাবুর কাছ থেকে জানতে চাইব, যে বিষয়টা আমি জানি না আপনারা জানেন কি না, সেটাও এই অনুষ্ঠানের পর কমেন্টে জানাবেন যে এটা আপনারা জানতেন কিনা। নমস্কার। নমস্কার। একটা কথা, এটা শান্তিনিকেতনে যখন আমরা যাই তখন আমরা নানান দর্শনীয় স্থান ঘুরে দেখি। তো তার মধ্যে অমর্ত্য সেনের বাড়ি, এইটা তো একটা বড় দর্শনীয় স্থান, তার নাম প্রতীচী। তো সেই জায়গা তো আমরা সেই বাড়ি আমরা তো দেখি। এখন এই সংক্রান্ত একটা কথা আমার মনে হলো যে এটা আপনাকে জিজ্ঞেস করাই ঠিক হবে, যে অমর্ত্য সেনের মার নাম ছিল অমিতা। আমি শুনেছি যে শান্তিনিকেতনে একাধিক অমিতা নামের মানুষ ছিলেন। তো এই বিষয়টা নিয়ে আপনি একটু আলোকপাত করতে পারেন? এই বিষয়টা সম্বন্ধে আপনি কি তথ্য পেয়েছেন? বা আপনি কিন্তু বেশ একটা ভালো বিষয় নির্বাচন করেছেন, যে আপনি গভীরভাবে ভেবেছেন যে শান্তিনিকেতনে 2, 3 এবং আরো 4-5 জন অমিতা হয়তো ছিলেন, কিন্তু যারা নাম করেছেন তাদের মধ্যে বোধহয় 3 জন অমিতা সত্যি নাম করেছেন। আমি আশাবাদী যে ওই সময় শান্তিনিকেতনে অনেক ছাত্রীরা পড়তে আসতেন, তাদের মধ্যে আরো কিছু অমিতা হয়তো থেকেও থাকবেন। অমিতা নামটি খুব মিষ্টি নাম। তো অমিতা সেই সময় আমার যেটুকু জানা আছে, হ্যাঁ, সেই সময় 3 জন অমিতা ছিলেন। 3 জনেই ছিলেন রবি ঠাকুরের পরম স্নেহধন্যা। আচ্ছা। এবং ব্যাপারটা এরকম ছিল যে রবি ঠাকুর কেন, সব সুরকারই চায় বা চান যে তারা যে সুরটা সৃষ্টি করলেন সেটা যেন কেউ তাকে গেয়ে শোনান। আচ্ছা। গল্পকারেরা কিন্তু গল্প পাঠ করে পাঠকদের কাছে একটু সম্মান আদায় করেন বা শ্রদ্ধা আদায় করেন। গায়করা গান করেন, কিন্তু সুরকাররা কি করবে? প্রত্যেক সুরকার যে সুন্দরভাবে গাইতে পারবে তা তো নয়। অনেকের গলায় হয়তো ঠিক মতো করে সুর আসে, কিন্তু গায়কিটা অত ভালো নয়, এরকমই দেখা যায়। যদিও অনেক সুরকারই গান গাইতে পারেন, তো তারা কি করেন, বিভিন্নভাবে চেষ্টা করেন যে তাদের গানটা যাতে আরো মূর্ত হয়ে উঠুক, আরো আকর্ষণীয় হয়ে উঠুক। তার জন্যে নিজের পছন্দ মতো শিষ্য বা শিষ্যাদের উনি কাছে পিঠে রাখতে চান। এটা কিন্তু আজকের নয়, অনেক দিন আগেকারই নিয়ম। আজও দেখা যায় যে ভালো সুরকাররা কিন্তু একজন তাদের ঘনিষ্ঠ শিষ্য শিষ্যাকে আলাদা করে আদর বেশি করেন বা তাদের কদর করেন। রবীন্দ্রনাথের সময় তার দীর্ঘ জীবন, প্রায় 50-60 বছরের শান্তিনিকেতনের জীবন, তা সেই সময় অনেক শিষ্য শিষ্যারা এসছেন। শিষ্যদের নাম তো আমরা জানি, দীনু ঠাকুর, শান্তিদেব ঘোষ, কিন্তু শিষ্যাদের মধ্যে একের পর এক শিষ্যা এসছেন আর একের পর এক শিষ্যা চলে গেছেন। আচ্ছা। কেন চলে গেছেন? কেন শিষ্যাদের বিয়ে হয়ে গেছে, বা শিষ্যারা তাদের বাবা মারা তাদেরকে কলেজ ছাড়িয়ে বা ওই বিদ্যালয় ছাড়িয়ে অন্য জায়গায় নিয়ে গেছেন, অথবা কোনো শিষ্যা হয়তো আধ্যাত্মিক জীবনে চালিত হয়েছেন। তা এরকম 3 জনের নাম জানা যায়। কিন্তু তার আগে একটু বলে রাখি যে কতজন আছেন যারা রবি ঠাকুরের কাছে গান শিখেছেন এবং রবি ঠাকুর তাদের প্রাণ ঢেলে গান শিখিয়েছেন, কিন্তু রবি ঠাকুরকে খুব ব্যথাতুর করে তারা চলে গেছেন। যেমন প্রথমেই সাহানা দেবী, তারপরে আসে ধরুন এই অমিতা সেন বা অমিতা খুকু, যার নাম ছিল, যার কথা আমি বলবো,
তিনিও অমিতা সেন। তারপরে শৈলদেবী, কনক বিশ্বাস যিনি জর্জ বিশ্বাসের বৌদি ছিলেন। তারপরে পরে বেশ কয়েকজন ছিল এইরকম, শৈলদেবী, কণিকা, তারপরে ছিলেন বিজয়া রায়। বিজয়া রায় মানে আমাদের সত্যজিৎ রায়ের সহধর্মিণী। তারপরে ছিলেন ওই শৈলদেবী যার কথা বললাম, এবং আরেকজন ছিলেন রুমা গুহ ঠাকুর, তার মা, তিনিও খুব নাম করা ছিলেন। তার পরবর্তীকালে অনেক পরে যখন রবি ঠাকুরের শেষের দিকে কিশোরী, তখন আমাদের কণিকা বন্দ্যোপাধ্যায়, মোহরদি ছিলেন, নীলিমা সেন ছিলেন। তা এদেরকে কিন্তু কাছে পেতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ, ওই একটাই কারণ যে আমার সুরটা যেটা করলাম তুই একটু গেয়ে দে ভাই, এটাই ছিল তার। আমি কানে শুনি কেমন লাগছে। এটা পরবর্তীকালে অনেক সুরকার আছেন, তারাই করেছেন, তাদের নাম বড় একটা অধ্যায়ে বলা যাবে। তো আমি অমিতা সেনের কথা ফিরে আসি। 3 জন অমিতা ছিলেন, এবং 3 জন অমিতা, তার মধ্যে 2 জন অমিতা সেন, এটাই আবার মস্ত বড় ব্যাপার। প্রথম জন অমিতা যিনি সব থেকে অগ্রজা ছিলেন, তিনি ছিলেন অজিত চক্রবর্তীর কন্যা। অজিত চক্রবর্তী ছিলেন রবীন্দ্রনাথের স্নেহধন্য সহকর্মী এবং সহচর যাকে বলে। অজিত চক্রবর্তীর অনেক লেখা আছে, ওনারা একসাথে সময় কাটিয়েছেন, যদিও ওনার অনুজ। অজিত চক্রবর্তীর মেয়ের নাম ছিল অমিতা, পরমা সুন্দরী, এবং খুব ভালো নাচতে পারতেন। তা এই রবি ঠাকুরের দুটো স্বভাবের মধ্যে দুটো জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। একটা হচ্ছে কোনো মহিলা ছেলে মেয়ে হলেই নাম দেওয়া, আচ্ছা, আর একটা হচ্ছে ঘটকালি করা। আচ্ছা, তাই ঘটকালি কিন্তু করেছেন, এগুলি খুব ভালো, সমাজের উন্নতি হয়। তা উনি দেখলেন যে অজিত চক্রবর্তীর মেয়েটি বড় হচ্ছে, তা ওকে বিয়ে দিতে হবে। তা বিয়ে দেওয়ার জন্যে আর সব থেকে ভালো কি আছে, যে এই ঠাকুর পরিবারে এত ছেলেরা আছে, কন্যারাও আছে, ছেলেরাও আছে, সেই একজন ছেলেকে নাতি স্থানীয়, উনি বরদা দ্বিজেন্দ্রনাথ, তার নাতি অজিন্দ্রনাথ, সবই অজিন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, ক্ষিতীন্দ্রনাথ। তো অজিন্দ্রনাথ ছিলেন হচ্ছেন বরদার নাতি, সম্পর্কে নিজ নাতি, দাদু হন। তো অজিন্দ্রনাথেরও বয়স হয়েছে, এনার বয়স ছিল 1911 সালে জন্ম। আমি অমিতার কথা বলছি। 1911 সাল মানে তখন হরেদরে বয়স হয়ে গেছে 50 বছর রবি ঠাকুরের, এবং তার নাতির বয়স হয়েছে 20-22 বছর। একদম ঠিক সময় উনি অজিন্দ্রনাথের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। তা বাড়িতে বউ আসলেও নাম হয়ে গেল অমিতা ঠাকুর। এই অমিতা ঠাকুর এত সুন্দর নাচতেন যে রবীন্দ্রনাথের অনেক নৃত্যনাট্যে উনি কিন্তু একদম প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। এর সঙ্গে সঙ্গেই যে অমিতার কথা আমরা জানতে পারি, সে হচ্ছে আমাদের নোবেল পুরস্কার জয়ী অমর্ত্য সেনের মা অমিতা সেন, আশুতোষ সেনের স্ত্রী। এই অমিতা সেন 1-2 বছরের ছোট ছিলেন ওই অমিতা ঠাকুরের থেকে, এবং ইনিও খুব ভালো নৃত্যশিল্পী ছিলেন। তো 2 জন নৃত্যশিল্পী। এই অমিতা সেন ক্ষিতিমোহন সেনের মেয়ে, সুতরাং তার আলাদা একটা কদরই ছিল। এই অমিতা সেন একসময় মীরা দেব বর্মন, শচীন কর্তার স্ত্রী, ইনি একসময় অমিতা সেনের কাছে নাচ শিখেছিলেন। এবং আমি হালামলে একটা চিঠি পেলাম, অমিতা সেন মানে অমর্ত্য সেনের মা, তিনি চিঠি লিখছেন মীরাকে, স্নেহের মীরা। তখন মীরা তার স্বামীকে হারিয়েছে, শচীন কর্তাকে হারিয়েছে, তার পুত্রকে হারিয়েছে 93 সালের পরে। উনি তখন একদম ভেঙে পড়েছেন মানসিক দিক থেকে, এবং পরবর্তীকালে ওনাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। আশা ভোসলে ওকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসেন। উনি মানসিক দিক থেকে মনোরোগ এসে গিয়েছিল ওর মধ্যে। যাই হোক, তো ওনাদের মধ্যে এরকম সম্পর্ক ছিল। আর তারপরে যে কাহিনীটা নিয়ে আজকের মস্ত বড় যেটা বড় বিষয় হচ্ছে যে তৃতীয় অমিতাকে, তৃতীয় অমিতার নাম ছিল খুকু। কৃষ্ণবর্ণা মানে কৃষ্ণ কলি যাকে সেরকম, কিন্তু গানের গলা ছিল অসাধারণ। এত ভালো গানের গলা ছিল যে রবীন্দ্রনাথ একটি গান ভেবেছিলেন ওনাকে নিয়ে, সেটি উনিও বলেননি। গানটি ছিল আমারও পরাণে যাহা চাই, তুমি তাই গো। গানটার কথা আমারও পরাণে যাহা চাই।
এই গানটি আবার গিয়েছিলেন মনে আছে ঋষি অরবিন্দ স্ত্রী, যখন অরবিন্দ ওকে ছেড়ে পন্ডিচেরি চলে গিয়েছিল। আচ্ছা। যাই হোক, এই খুকু ঢাকা থেকে এসছেন, ওর পিসির হাত ধরে দুই বোন এত ভালো গান ওই সম্বল করে রেখেছেন সবাইকে যেমন করেন। দিনু ঠাকুর ততদিনে চলে গেছেন ছেড়ে। দিনু ঠাকুর ওনার স্বরলিপিকার, ওনার সঙ্গে বৈষয়িক ব্যাপারে একটা কোনো মনোমালিন্য হয়, ততদিনে দিনু ঠাকুর চলে গেছেন কলকাতায়। আচ্ছা। এই অমিতা সেন খুকু কলকাতায় শান্তিনিকেতনে আসলেন, তখন 40 সাল বয়স, প্রায় 78 ছাড়িয়ে গেছে রবি ঠাকুরের। 1914 সালে জন্ম অমিতা সেন খুকুর, তার মানে সব থেকে ছোট 3 অমিতার মধ্যে। আর যখন উনি এসছেন তখন ওনার বয়স ধরুন 8-9 বছর। ওই কিশোরী বয়সে তখন একদম দারুণভাবে গাইছেন, বিভিন্ন অনুষ্ঠানে গাইছেন, এবং ওকে ছাড়া রবি ঠাকুরের চলে না। কিন্তু এই অমিতা সেন খুকু একটু উচ্চাকাঙ্ক্ষী। তিনি বললেন, না, আমি এর পরে কলকাতাতে গিয়ে আমি উচ্চশিক্ষা করব। এই উচ্চশিক্ষা করতে গিয়ে একটি পুরুষের প্রেমে পড়লেন, এবং সেই প্রেম এতই গভীর হলো যিনি তাকে বললেন যে শান্তিনিকেতনে চলো, আমি রবি ঠাকুরকে বলে তোমার চাকরির ব্যবস্থা করছি। তিনি এসে রবি ঠাকুরকে বললেন, মানে অমিতা সেন খুকু এসে রবি ঠাকুরকে বললেন যে একটা কাজ করতে হবে। বলে, কি কাজ? আমি তো তোকে ভেবেছি এই সঙ্গীত ভবনের দায়িত্ব দেব। বলে, না, আমি দায়িত্ব নিতে পারি, কিন্তু আমার হবু স্বামীকে চাকরি দিতে হবে। রবি ঠাকুর এই আপোষগুলি করতে চাইতেন না। দুজনের মধ্যে মনোমালিন্য হয়, আবার ছাড়াছাড়ি হয়ে গেল। ইনি অমিতা সেন চলে গেলেন কলকাতায় গিয়ে আবার আঘাত পেলেন যে ওই পুরুষ মানুষটি ওকে ছেড়ে চলে গেছে। তখনকার দিনে এই ক্ষয় রোগ বা যক্ষা রোগটা ছিল। এই যক্ষা রোগটা ধরলো এই অমিতা সেনকে। অমিতা সেন কারমাইকেল হসপিটালে ভর্তি হলেন, মানে আরজি কর। ততদিনে এতই মনোমালিন্য দুজনের হয়ে গেছে যে রবি ঠাকুর, বড় মানুষদেরও তো এরকম মতিভ্রম হয় বা মত পরিবর্তন হয়। রবি ঠাকুর তখন বলেন, আমার কোনো গান যেন খুকু না গায়, আমি ওকে বন্ধ করে দিলাম, কোনো অনুমোদন করলাম না। কিন্তু যখন দেখলেন যে যক্ষা রোগে হাসপাতালে শয্যাশায়ী, তখন উনি চকলেট পাঠাতেন ওখানে। আচ্ছা। এবং শেষে উনি মত পরিবর্তন করে বলেন, তুমি আমার 6টা গান গেও। ওই 6টা গানই আজকে অমিতা সেনের প্রকাশিত গান। কিন্তু দুঃখের কথা, এই খুকু বেঁচে থাকলে আজকে আমরা অন্যভাবে পেতাম রবীন্দ্রনাথের গান এবং ওনাকে। এই খুকু মাত্র 26 বছর বয়সে, রবীন্দ্রনাথের মৃত্যুর 1 বছর আগেই উনি মারা গেলেন। এ দুঃখের কথা ভাবা যায় না। মাত্র 26 বছর বয়স, গানে বিরাট নাম করেছেন, রবীন্দ্রনাথের ভীষণ স্নেহধন্যা, যাকে ছাড়া রবীন্দ্রনাথের চলে না, তিনি চলে গেলেন। রবীন্দ্রনাথ খুব দুঃখ পেয়েছিলেন। ওই যা হয়, তারপরে আবার নতুন করে আর এক ছাত্রীকে খোঁজা, তার উপর ভরসা করা, এই করেই চললো। তার পরের বছর উনি মারা গেলেন। তার মানে এই যে খুকু বা অমিতা সেন, এনার 6টা গান রেকর্ডেড পাওয়া যায়। এই 6টা গান পাওয়া যায়। এবং এদেরকে নিয়ে, এই 6টা গান এবং অমিতা সেনকে নিয়ে একটি ছোট স্মৃতি রক্ষা কমিটি গঠন হয়েছে। এই অমিতা সেনেরই আত্মীয় হচ্ছেন বড় অর্থনৈতিক, যিনি ছত্তিশগড়ে বহুদিন বন্দী ছিলেন নকশালদের হাতে, বিনায়ক সেন। আচ্ছা। অর্থনৈতিক বিনায়ক সেন এবং তার স্ত্রী ইলিনা সেন, ইনি ছত্তিশগড়ে অনেক দরিদ্র লোকেদের জন্য অনেক সমাজসেবা করেছেন। এরা দুজনে ওনাদের আত্মীয়, মানে বিনায়ক সেন আত্মীয়, ইলিনা সেন ওনার স্ত্রী। এরা দুজনে অমিতা সেনের নামে একটি স্মৃতিরক্ষা কমিটি করে কিছু সঙ্গীত যাতে আর্কাইভ করে রাখা যায় তার একটা প্রচেষ্টা করেছেন। কিন্তু বড় একটা আর শোনা যায় না, প্রচারের বাইরে চলে গেছেন। তাই অনেকেই আমরা জানি না, যারা এরকম বিস্মৃতির আড়ালে হারিয়ে যান, এবং তাদের নিয়ে বেশি কথাও হয় না, চর্চাও হয় না। এরকম ভাবেই জগৎ চলে। বেশ, আজকের পর্বে আমরা এমন 3 জনের নাম পেলাম যাদের সম্বন্ধে আমাদের খুব বেশি হয়তো ধারণা ছিল না। এই পর্বে আমি ধন্যবাদ জানাবো দেবব্রত বাবুকে, যে উনি এইরকম হারিয়ে যাওয়া বিভিন্ন তথ্য তুলে এনেছেন, সেগুলো সংগ্রহ করেছেন এবং আমাদের সঙ্গে ভাগ করে নিতে রাজি হয়েছেন, যে কারণে আমরাও এই সমস্ত তথ্যগুলো জানতে পারছি। হয়তো এই ভিডিও ভবিষ্যতেও কখনো আমাদের পরের প্রজন্মের কেউ দেখবে এবং তারাও এই বিষয়গুলো জানতে পারবে। এই পর্ব আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই জানান। পরের পর্বে আমরা আবার কোনো একটা বিষয় নিয়ে
দেবব্রত বাবুর কাছে আবদার রাখবো, উনি নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগ করে নেবেন। ধন্যবাদ।